নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আর কোনো হিসাব মিলছে না, কোনো হিসাবেই আর তৃণমূল কংগ্রেস যে 26-এ ফিরে আসবে এটা দেখা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা, সে প্যাকই হোক বা অন্য কিছুই হোক, সবাই সব রকমভাবে ক্যালকুলেশন করেও গতকাল রাত্রির পর থেকে হিসাব মেলাতে পারছে না। গতকাল রাত্রির পর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা তৃণমূল কর্মী, বড় বড় নেতা, তারাও বুঝে গেছে আর তৃণমূল ফিরতে পারবে না। কেন বলছি, চলুন শুরু করা যাক সামনে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এ ইলেকশন আছে। তার আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত বিভিন্ন উপায়ে জেতার চেষ্টা করছে, আর এটা স্বাভাবিক। যে কোনো রাজ্যে যে কোনো দলই জেতার চেষ্টা করে। সরকারে থাকার সুবাদে তার হাতে অনেকগুলো জায়গা রয়েছে, পুলিশ আছে, বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সেগুলো যেরকমভাবে আছে তেমনি বেশ কিছু আধিকারিক আছে, স্কুলের বেশ কিছু পেটোয়া মাস্টারমশাই আছে। এই সমস্ত কিছুকে তারা হাতিয়ার করে এবং করে ভোটের সময় অনেক কিছু করার চেষ্টা করে। কিন্তু সব কিছুই কার্যত আস্তে আস্তে হিসাবের বাইরে চলে যাচ্ছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবগুলো করেছিলেন সেই হিসাবগুলো কিন্তু আর মিলছে না। আমি ধীরে ধীরে ধাপে ধাপে বলছি, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে আছে কিসের ওপর বেস করে আপনারা জানেন। ভোট শুরু হলেই তারা বলে আমরা 35% ভোট পেয়ে এগিয়ে যাই, তাই তো, মানে মুসলিম ভোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, তাই না? তো সেগুলো থেকে হিসাব করলে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাবেন আমরা জিতে আছি। তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তারা জানে যে তাদের যে ক্যালকুলেশন বা তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি দিয়ে তারা জিততে পারবে না। তাই তারা একটা কর্পোরেট সংস্থাকে ভাড়া করেছে, যে সংস্থা 2021-এ জিতিয়েছিল। পরে বিহারের নির্বাচনে দাঁড়িয়ে সেই সংস্থার কর্ণধার, মানে আইপ্যাকের কর্ণধার যিনি, সেই পিকে মানে প্রশান্ত কিশোর, অলরেডি সেখানে গিয়ে ধরাশায়ী হয়ে গেছেন। অর্থাৎ তার কোনো ক্যালকুলেশন কাজে লাগেনি, নিজে দাঁড়ানোর পরে। অর্থাৎ এই পিকে টিম যা কাজ করে ফেলেছে, যেভাবে মানুষকে বুঝিয়েছে, আর তাকে দ্বিতীয়বার যে কাজে লাগাবে, সফল করবে, সে জায়গায় কিন্তু পিকের টিম বা এই আইপ্যাকের জায়গা নেই। এটা তারাও জানে। একদিকে তৃণমূল কংগ্রেস নিজেরাও জানে না তারা পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে আইপ্যাক তারাও পারবে না। তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন প্রচার যন্ত্রকে কাজে লাগাচ্ছে। কিন্তু এর মধ্যে হয়ে গেছে অন্য কিছু, সেটা হচ্ছে বাংলার বুকে থাকা মুসলিম যাদেরকে ভর করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছিল, সেই ভর করে রাখা জায়গাটা তারা ধীরে ধীরে বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে খেলছে। অর্থাৎ তাদের শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই সমস্ত ঢপবাজি করে। সিএ থেকে শুরু করে এসআইআর সবেতেই তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, মানে কি বলবো, উস্কে দেওয়া হয়েছে তাদেরকে, এবং উস্কে দিয়ে কার্যত তাদেরই জীবনটাকে নরক করে দেওয়া হয়েছে। কারণ তারাই কেস খেয়েছে, তারাই আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে, করে তারাই জেল খেটেছে, তারাই জেলে আছে, তাদের নামে সমস্ত কেস হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র তাদেরকে উস্কিয়ে বিরোধী দলের ওপর আক্রমণ নামিয়ে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে প্রত্যেকেই প্রায় প্রত্যেকে যাদের উস্কানো হয়েছিল প্রত্যেকেই প্রায় কেস খেয়ে আছেন। আজ মনে হচ্ছে কিছু হবে না, কাল কিন্তু হবে। তো এইরকম জায়গায় আছে, প্রত্যেকের জীবন মোটামুটি হেল হয়ে গেছে। তৃণমূল ছাড়া অন্য কোনো দল করলে মুসলিমরা তাদেরকে মুসলিমদের দিয়েই মারিয়েছে এই তৃণমূল কংগ্রেস, এটা সবাই অভিযোগ করে। এবং এই অভিযোগগুলো যখন পরপর চলছে, বকরি কাণ্ড যখন আমরা দেখছি, তখন অলরেডি আমরা জানতাম যে মুসলিমদের ওপরে তারা ইউজ অ্যান্ড থ্রো করছে, মানে মুসলিমদের ইউজ অ্যান্ড থ্রো করছে। কিন্তু ওয়াকআপ নিয়ে যা হলো, তাতে মোটামুটি মুসলিম সমাজ বুঝে গেছে যে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই ছিল না, শুধু ঢপ মেরে গেছে। আছি বলেছেন, কিন্তু কার্যত কিচ্ছু করতে পারেননি। যাই হোক, তারাও বুঝে গেছে। তাই 35% ভোটের ওপর ভর দিয়ে যেভাবে এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গতকাল কিন্তু শুভেন্দু অধিকারী আমতায় যে পরিবর্তন সংকল্প ছিল, সেই সংকল্প সভায় তিনি কিন্তু একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে গতকাল রাত্রি 12টার পরেই কিন্তু শেষ হয়ে গেছে এসআইআর সমস্ত কিছু পশ্চিমবঙ্গে। আর সেখানে গিয়ে কত ভোটার বাদ গেছে আপনাকে বলি, সেমিফাইনাল হলো এসআইআর হলো সেমিফাইনাল। 7 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। যারা সিরাজুলের বাবা মফিজুল সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাফিজুল লিখেছে।
ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। এ মাটি ভারতীয়দের মাটি। তাই এসআইআর হলো সেমিফাইনাল। অনেক চুরি চামারি হয়েছে, বিএলওরা জানেন না, ফর্ম নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা, বিডিওরা এক শ্রেণীর সহযোগিতা করেছে, ধরা এরা পড়বে। নিশ্চিন্ত আপনি থাকুন, আপনিও জাগ্রত চৌকিদারের মতো যার ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে 7 নম্বর ফর্ম জমা দিন। 1/1/2026 যাদের 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম জমা দিন। যারা স্থানান্তরিত করতে চান, কলকাতায় থাকেন, উদয়নারায়ণপুর আমতাউলবেড়িয়ায় বাড়ি আছে, তারা যে কোনো এক জায়গায় নাম রাখার জন্য 8 নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন। হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন। চুরি আমরা করতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আপনারাই জাগ্রত সৈনিকের ভূমিকা গ্রহণ করুন। এসআইআর এর পরে নির্বাচন হবে। আমরা জানি এই তল্লাটে কিভাবে গুন্ডাগর্দি হয়, কিভাবে দাদাগিরি হয়। আমরা জানি কোলাঘাট পেরোলে তৃণমূল নাই, শেষ করে দিয়েছি, গেড়ু তুড়ে একদম সাফ করে দিয়েছি। অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি 80,000-এ, আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছি 50,000-এ। 16টার মধ্যে 15টা সিটে বিজেপি লিড আছে লোকসভা ভোটে, আপনাকেও পারতে হবে। হ্যাঁ, 60 লক্ষ প্রায়, এবং আরো বেশ কিছু বাদ যাবেই। এই জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর করার পরে অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস যেভাবে যে হারে জিতেছিল সেই জায়গাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কারণ যাদের উপর ভর দিয়ে তারা সবচেয়ে বেশি লাফিয়েছিল সেই সমস্ত মৃত ভোটার, ফেক ভোটার, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, তাদের মোটামুটি এই রাজ্যে ভোট দেওয়া জায়গা থেকে অনেকখানি সরিয়ে দেওয়া গেছে। যদিও তারা চেষ্টা করেছে ওখানকার মাসি, ওখানকার পিসি তাদেরকে যোগ করে খালাতো মালাতো করে এক একবার কাণ্ড করে থাকার, টিকে থাকার, কিন্তু বাংলার বুকে আর সেটা হচ্ছে না। বহু লোক পালিয়ে গেছে। আমার নিজের দেখা বিভিন্ন লোককে দেখেছি যারা আসতো ফেরিওয়ালার কাজে, তারা দেখছি গায়েব। এসআইআর যেদিন থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তখন থেকে কিন্তু গায়েব হয়ে গেছে। মানে তারা বুঝে গেছে আর টেকা যাবে না। কাতারে কাতারে লোকেরা পালিয়ে গেছে বাংলাদেশে, এটা আমরা দেখেছি। রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি মুসলিম যারা ছিল তারা মোটামুটি পালিয়ে গেছে। কেউ কেউ এই রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে গেছে, কেউ কেউ বাংলাদেশে পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে তারা গেছে। আর আগামী দিন আরও পালাবে, যেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, এবং এটাই হওয়া স্বাভাবিক। তাই একটা ব্যাপক সংখ্যক ভোটার কমে গেছে। আর এই কমে যাওয়ার মধ্যে অনেকেই বলছেন বিজেপিরও তো কমেছে। আসলে এই ফেক ভোটারগুলো কিন্তু বিজেপির কমছে না। এই ভোটারগুলোকে কাজে লাগিয়েছিল কারা? তৃণমূলই। কারণ তৃণমূলের হাতেই সেই ক্ষমতা আছে যেখানে দাঁড়িয়ে একে ওখানে তাকে সেখানে করার জন্য। বিজেপির হাতে ক্ষমতা নেই তো, কারণ বলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরাই তো বলেন যে বিজেপির কোথায় লোক আছে, তাই লোক তাদেরই ছিল। বিভিন্ন বুথে এজেন্ট বসানো ক্ষমতা বিজেপি নিয়ে নিজেরাই বলেছেন, তাই এদেরকে দিয়ে কাজে লাগিয়েছিল। আজকে এরা কমে গেছে, আর যেই মুহূর্তে কমে গেছে সেই মুহূর্তে হিসাব বলে দিচ্ছে যে এই রাজ্যে তৃণমূল আর ক্ষমতা আসতে পারবে না। দেখুন দুটো দিক দেখুন ভালো করে। এমনিতে এই রাজ্যে সমস্ত হিন্দুরা ইউনাইটেড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ছিল, এখন দ্রুততার সঙ্গে ইউনাইটেড হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় ধুলিয়ান থেকে শুরু করে সব জায়গায় যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে, যেভাবে হিন্দুদেরকে মারা হয়েছে ধুলিয়ানে, এবং যেভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদা এসছে, এগুলো সবাই দেখেছে। কারণ আজকে ইন্টারনেটের যুগ, বড় বড় নিউজ চ্যানেলকে মুখ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আমাদের মতো ইউটিউবার এবং বিভিন্ন পোর্টাল, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সমস্ত জায়গায় ইন্টারনেটে আজকে ছেয়ে গেছে। যে কিভাবে বাংলাদেশ থেকে যেভাবে হিন্দুরা পালিয়েছে, ঠিক একইভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদায় আসছে। তাহলে সবাই দেখেছে কিভাবে ফিরাদ হাকিম বলেছে যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। তাহলে সবাই দেখেছে যে কিভাবে হুমায়ুন কবিরের মতো লোকেরা হুঙ্কার দিয়ে বলেছিল ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে হিন্দুদের। দেখেছে সবাই। দাওয়াতে ইসলাম থেকে শুরু করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, মানে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, সবই দেখে নিয়েছে হিন্দুরা। এবং দেখেছে কিভাবে সিপিএম করা কর্মীদের খুন করা হয়েছে। তারপর দেখেছে তারা কিভাবে অভয়ের মায়ের মাথায়ও লাঠি পড়েছে, আর লাঠি পড়েছে মমতার পুলিশের জন্য। এই সব কিছু কিন্তু দেখেছে বাংলা জনগণ। অভয়কাণ্ডের পরে আরো কাণ্ড, অনেক কাণ্ড, পর কাণ্ড, সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় আছে। আর শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল তার ফলে বহু যোগ্য শিক্ষক তারা অযোগ্যের তালিকায় ভিড়ের মধ্যে মিশে গিয়ে হারিয়ে গেছে।
এই সবই হচ্ছে মমতা ব্যানার্জির জন্য, কারণ মমতা ব্যানার্জি অযোগ্য যোগ্যকে গুলিয়ে দিয়েছেন, এই অভিযোগ। আর এই ভয়ঙ্কর অভিযোগটা সবাই জানেন। আর এই রাজ্যে শিল্প সেখানে নেই, কোথাও কোনো শিল্প নেই। শিল্প আছে আপনি ভাবুন তো, কোথাও শিল্প আছে? শুধুমাত্র চপ শিল্প, আর সবচেয়ে প্রসিদ্ধ এই রাজ্যে ঢপ শিল্প। ঢপ শিল্প ছাড়া কোনো শিল্প নেই। কোথায় কাশফুল থেকে বালিশ তৈরি হবে, তো কোথাও কচুরিপানা থেকে ব্যাগ তৈরি হবে, কোথাও বাঁশ পাতাতে সাপ্লাই যাবে বিদেশে, কোথাও মুড়ি ঘুগনি বেচে কোটিপতি হবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোকেরা বা পরিবারের লোকেরাই নাকি কোটিপতি হচ্ছে বলে বিরাট অভিযোগ। আমরা দেখিও তার বাড়ির কেউ যখন ভোটে দাঁড়ায় কোটি টাকা দিয়ে শুরু হয়। এসব দেখে আমাদের অভ্যস্ত হয়ে গেছি, যে জেনে গেছি এই রাজ্যে অ্যাকচুয়ালি বাংলার মানুষদের জন্য কিচ্ছু নেই। তাই সবাই মুষ্টিবদ্ধ, সবাই ঐক্যবদ্ধ, সবাই এক জায়গায় হয়েছে। বাকি ছিল শুধু মুসলিমদের। তারাও আজকে বুঝে গেছে এই ওয়াকআপ আন্দোলন তাদের দিয়ে যেটা করানো হয়েছিল সেটা বোঝা গেছে আলটিমেটলি এই রাজ্যে ওয়াকআপ নিয়ে উল্টে মুসলিমরাই ব্যাক ফুটে চলে গেছে। কারণ 56,000 ওয়াকআপ সম্পত্তি তাদের কোনো ওই উম্মিদ অ্যাপে তাদের নামটাই তোলা হয়নি, মানে লিস্টেডই হয়নি। এবার তাদের 46টা নথি নিয়ে জমা দিতে হবে, তবে তারা ওই ট্রাইব্যুনালে গিয়ে জিতে আসতে হবে। বেশ পাওয়া জলে চলে গেছে সব কিছু, আর সব গেছে মমতা ব্যানার্জির জন্য। তাই ওয়াকআপ নিয়ে মুসলিমদের ঠকানো আর সার্বিকভাবে বাংলার জনগণকে ঠকানো এই সরকার কোনো হিসাবেই আর ফিরছে না। এক তো এসআইআর নিয়ে যে হিসাব হয়েছে তাতে গায়েব হয়ে গেছে, দ্বিতীয় হচ্ছে যেটাকে হাতে করে নিয়ে এগোতো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, 35% ভোট আমাদের আছে কাঁচকলা, সেটা আজকে হাতে নেই। কারণ হুমায়ুন কবির বারবার হুঙ্কার দিয়ে বলছেন আমি হারিয়ে দেবো। এখানে আসাউদ্দিন ওবেসি মানে মিম, তারাও আসছে। কি হয় দেখার অপেক্ষায় আমরা সবাই আছি। যাই হোক, এটা ছিল সার্বিকভাবে আমার বলা, এবং আমার বলাটা যদি মনে হয় ঠিক বলেছি কোথাও জানাবেন, কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি থাকবো। যদি মনে হয় ভুল বলেছি সেটাও জানাবেন, আমি শুধরে নেবো নিজেকে। তবে আমার ক্যালকুলেশন বলছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কিন্তু 2026-এ আর ফিরবে না। যতই চেষ্টা করুক, যতই কোনো প্যাক লাগুক, যতই কোনো প্যাক লাগুক, কেউ কিছু করতে পারবে না। হিসাব বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হারছে, কোনো জায়গা নেই তাদের ফিরে আসার। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।